সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি। আমি এজে নওয়াজ তালুকদার, সহকারী শিক্ষক ডক্টর শহীদুল্লাহ একাডেমি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্ন প্রথম অধ্যায়টা। তো প্যাটার্ন অধ্যায়টা আলোচনা শুরুতে আমি বলে দিচ্ছি যে এসসি তোমরা বোর্ড পরীক্ষা দিবা 2020 সালে। এই যে এসসি পরীক্ষায় প্যাটার্ন অধ্যায় থেকে যে প্রশ্নটা আমাদের আসবে, তোমাদের প্রথমে আমি জানি রাখি আমাদেরকে সৃজনশীল প্রশ্ন আসবে। সেই সৃজনশীল প্রশ্নের জন্য তুমি পাবা 10 নাম্বার এবং সর্বোচ্চ 3টা মিনিমাম 2টা এমসিকিউ বাধ্যতামূলক হয় এই অধ্যায় থেকে। ওটার জন্য তোমরা পাবা 2 অথবা 3 নাম্বার। অর্থাৎ এই অধ্যায়টার উপর যদি তোমার ভালো দক্ষতা থাকে তাহলে তুমি খুব সহজে এখান থেকে 12 অথবা 13 নাম্বার আনসার করে পুরো নাম্বারটা লিখে নিতে পারবে। এখন এই অধ্যায়টা আলোচনা শুরুতেই আমাদেরকে এই অধ্যায় সম্পর্কে জানতে হবে। এই অধ্যায়টা যখন আমরা আলোচনা শেষ করবো আজকে প্রথম ক্লাসে, তখন আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেই জিনিসগুলোর সম্পর্কে তোমাদেরকে আগে অবগত করছি। প্রথমে আমাদেরকে জানতে হবে প্যাটার্নটা কি, এটা ধারণা কি, কয় রকম প্যাটার্ন আছে, এগুলো আমাকে বুঝতে হবে। এছাড়া আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কি, ফিবোনাকি সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয়। প্রথমে আমি প্যাটার্ন কি এটা নিয়ে আলোচনা করছি। আসলে প্যাটার্ন এটা আমাদের প্রাত্যহিক জীবনের একটা নিয়মিত বিষয়। আমরা কথা বলার মধ্যে অনেক প্যাটার্ন আছে। আমরা টিচাররা কোন কথা বলবে সেটাও কিন্তু একটা প্যাটার্নের বিষয়। যেমন ধরো বাংলা ক্লাসে টিচার কোনোদিন ইংরেজি বিষয়ে আলোচনা করবেন না, বা ইতিহাসের ক্লাসে কোনোদিন পদার্থবিজ্ঞান আলোচনা করবেন। তুমি প্যাটার্ন বুঝে ইতিহাসের বিষয়ে তুমি ইতিহাস নিজে আলোচনা করবে, বাংলা ক্লাসে তুমি বাংলা বিষয়ে আলোচনা করবে। তো তোমরা প্যাটার্নটা আসলে গণিতের আমরা এখন যে প্যাটার্নটা আলোচনা করবো সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন এবং বীজগাণিতিক প্যাটার্ন। বীজগাণিতিক প্যাটার্ন বা পাটিগণিতের যে প্যাটার্নটা আমরা বুঝি, কোন জায়গায় যদি 100 লেখা থাকে, 200 লেখা থাকে, পরে সংখ্যাটা আমরা কিন্তু বুঝে যাই এটা 300 না। আবার যখন আমরা যদি লিখি 1, 3, তখন আমরা বুঝে যাই যে এটা 500। অর্থাৎ এতটুকু আমাদের সৃজনশীলতা বা জ্ঞান আমাদের অর্জিত হয়েছে। এছাড়া আমরা যদি কোথাও যদি একটা বক্স দেখি, এটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এটা কিন্তু ধাপে ধাপে বাড়ছে। প্রথমে 1টা, তারপর 2টা, তারপর 3টা। এখন যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় প্রশ্নে যদি এরকম চিহ্ন থাকে এখানে কয়টা বক্স হবে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে এখানে 4টা বক্স হবে। অর্থাৎ বর্তমান সরকার তোমাদেরকে যে সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করানোর চেষ্টা করছে, প্রত্যেকটা বিষয় তোমাদের এখন সৃজনশীল। বাংলা থেকে শুরু করে অঙ্ক, ইংরেজি, প্রত্যেকটা বিষয় সৃজনশীল। এই সৃজনশীল চিন্তার সাথে প্যাটার্ন শব্দের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যদি মুখস্থ বিদ্যা থেকে সরে আসতে পারো, তার সৃজনশীলে আসতে হবে। আর সৃজনশীলে আসতে হলে প্যাটার্ন তোমাকে বুঝতে হবে। তুমি চিন্তা করবে, এখানে মুখস্থ করার বিষয় নয়, প্রত্যেকটাতে এক এক করে বাড়ছে, বা এটা বিজোড় সংখ্যা বাড়ছে, বা এটা 100 করে পার্থক্য বাড়ছে। তুমি তোমার স্বাভাবিক চিন্তাকে চিন্তা করবা। কারণ তুমি সকালবেলা যখন স্কুলের জন্য আসার প্রস্তুত হও, তখন তুমি কোন কাজটা করো এটা তোমাকে আগে সিলেক্ট করতে হবে। তুমি আগে রেডি হও, গোসল করো, বা ফ্রেশ হও, ড্রেস নাও, জামা, বই খাতা গুছাও। এই যে তোমার একটা ধারাবাহিকতা আছে, এইটাও এক ধরনের প্যাটার্ন। কারণ তুমি তো অবসর কাজ করবে না। এখন আমরা এই প্যাটার্নের যে দুটো ধারা বলছি, একটা হচ্ছে তোমাদের বীজগণিতীয় প্যাটার্ন, একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এবার আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। প্যাটার্ন করতে গেলে মৌলিক সংখ্যার এই চ্যাপ্টারে বিশদ আলোচনা আছে। মৌলিক সংখ্যা জিনিসটা কি, এটা দুই দিক থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম দৃষ্টিতে, স্বাভাবিক দৃষ্টিতে আমাদেরকে বুঝতে হবে মৌলিক সংখ্যাতে যে সংখ্যা, ওই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর দ্বিতীয় আলোচনাটা হচ্ছে, যদি আমি গাণিতিকভাবে বলতে চাই, 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি কোনো উৎপাদক না থাকে তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। এখন আমাকে যেহেতু এমসিকিউ প্রস্তুতিও নিতে হবে, সেই জন্য আমি তোমাকে 2টা এমসিকিউ জানিয়ে রাখছি। সেটা হচ্ছে প্রথম, 1 থেকে 100 এর মধ্যে বিভিন্ন বড় কোয়েশ্চেন আছে, কয়টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আমি আবার বলছি, 1 থেকে 100 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা নিয়ে একটা কথা আছে, এটা হচ্ছে 2। কখনোই এক মৌলিক সংখ্যা নয়, এটা বিজ্ঞানীরা একমত। অঙ্কের নিয়ে যারা কাজ করেন তারা, সেই অঙ্কশাস্ত্রবিদরা একমত, এক মৌলিক সংখ্যা নয়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা এখানে 2টা এমসিকিউ জানলাম। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25 মোট, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। এবার আমরা আসবো ফিবোনাকি সংখ্যা নিয়ে। ফিবোনাকি সংখ্যাটা খুব মজার বিষয়, তোমরা সহজেই এটা বুঝতে পারবা। আমি এখানে বোর্ডে একটা ধারা লিখতেছি। যেমন আমি এখানে 1 লিখলাম,
পরবর্তীটাও সেম হবে। এখন এই দুইটা সংখ্যা যোগ করলে যেটা হবে তার নাম ফিবোনাক্সি সংখ্যা। আমি ইচ্ছা করলে কেউ শূন্য দিতেও পারি, কারণ 0 আর 1 যোগ করলে 0 যোগ 1 তার যোগফল 1, আবার 1 1 যোগ 1 তার যোগফল 2। তাহলে এই সংখ্যাটা কত হবে তোমাদের প্রশ্ন করতে পারে। আমি যদি প্রথম দুইটা সংখ্যা যোগ করে দ্বিতীয় সংখ্যাটা পাবা। 0 আর 1 যোগ করছি 1, আবার 1 1 যোগ করছি 2, আবার 2 আর 1 যোগ করলে তাহলে কাঙ্ক্ষিত সংখ্যাটা আমাদের হবে 1 যোগ 2 সমান 3। তাহলে পরীক্ষা যদি এই ধরনের কোনো এমসিকিউ তোমার আসে তাহলে তুমি সেটা সহজে অ্যান্সার করতে পারবা যে প্রথম কোনটা নিচে কয়েকটা সিরিজ দিতে পারে যে নিচে কোনটা ফিবোনাক্সি সংখ্যা। তোমাকে বের করতে হবে প্রথম দুইটা পদ, যে কোনো অঙ্কের প্রথম দুইটা পদ যোগ করবা। তো এই দুইটা পদ যোগ করলে এটা হচ্ছে। আমি যদি পরবর্তী ফিবোনাক্সি সংখ্যাটা বের করতে যাই তাহলে এটা এবং এটা 3 যোগ 2 যোগ করলে 5 হবে। এটাই হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। এরপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে স্বাভাবিক সংখ্যা। আমরা সাধারণত জানি এই 0 থেকে আমাদের সংখ্যা গণনা শুরু, 0 1 2 3, এগুলো সবকিছু স্বাভাবিক সংখ্যা, এক দৃষ্টিতে সবই স্বাভাবিক সংখ্যা। কিন্তু এরপর আমাদের সংখ্যার যে বিভাজন, এটা নিয়ে আমাদের এখন অত বেশি আলোচনা করতে হবে না, যেহেতু আমাদের সাবজেক্টটা প্যাটার্ন। তাহলে আমাকে নির্দিষ্ট কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা। তারপর এগুলো কিভাবে যোগফল নির্ণয় করে বা ওগুলো কিভাবে নির্ণয় করে। প্রথমে আমাকে স্বাভাবিক সংখ্যা বুঝতে হবে। স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 0 1 2 3 4 এভাবে লিখে যাবো। আর স্বাভাবিক জোড় সংখ্যা সেটা তোমরা সবাই জানো, 2 4 6 8 10 এভাবে। এরপর বিজোড় সংখ্যা 1 3 5। এটা আসলে ক্লাসের আলোচ্য বিষয় না, এটা তোমরা ছোটবেলা থেকে জানো। এখানে আলোচ্য বিষয় হচ্ছে হঠাৎ করে তোমাকে যদি বলে 1 থেকে জোড় সংখ্যা যেটা আছে, তোমাকে যদি বলে এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি নিচ থেকে আসি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে যদি বলে, বিজোড় সংখ্যা নিয়ে হঠাৎ করে তোমাকে বলবো 1 থেকে 100 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সবগুলো যোগ করবো, তখন তোমার পক্ষে পরীক্ষার খাতায় 1 থেকে 100 পর্যন্ত লিখে যোগ করার মতো সময়, তখন তোমাকে বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। সেটা হচ্ছে এখানে কয়টা 1 থেকে 100 মধ্যে বিজোড় সংখ্যা কয়টা আমাকে বের করতে হবে। 1 থেকে 100 মধ্যে মোট বিজোড় সংখ্যা হচ্ছে 50টা। আমি যে সংখ্যাটা হবে সেটাকে বর্গ করে দিব, আমি সহজে এটা পেয়ে যাবো। তাহলে আমাকে যদি পরীক্ষা বলা হয় 1 থেকে 1000, তখন আমরা কি করব, এখানে 1 থেকে 1000 মধ্যে হচ্ছে 500টা। প্রশ্ন হতে পারে 31 থেকে 70 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করা। একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। 31 থেকে 70 তুমি গুণে দেখবা কয়টা বিজোড় সংখ্যা, যতটা হবে ওইটাকে 2 বার গুণ করবা, তাহলে উত্তরটা পেয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন তোমাদের ক্লিয়ার হলো, সেটা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করবে। এবার স্বাভাবিক জোড় সংখ্যা, এটা থেকে একটু ভিন্ন আছে। সেটা হচ্ছে তোমাকে যদি প্রথম বলা হয় 1 থেকে 100 এর মধ্যে কয়টা জোড় সংখ্যা আছে তার যোগফল নির্ণয় করো। এখন 1 থেকে 100 এর মধ্যে তোমার মোট, এটা দুইটা পদ্ধতি আমি বুঝিয়ে দিব। প্রথম পদ্ধতিটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে মোট জোড় সংখ্যা হচ্ছে 50টা। এখন আমাকে যোগফল সহজভাবে বের করতে হয় কোন পদ্ধতি? সহজ পদ্ধতিটা হচ্ছে যেটা বের হবে ওটার সাথে পরবর্তী সংখ্যা গুণ করে দাও, তাহলে তুমি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এটাতে আমরা টেকনিক্যাল সিস্টেম, অঙ্কের সিস্টেমটা কি? অঙ্কের সিস্টেমটা হচ্ছে যতগুলো সংখ্যা হবে সেটাকে ক ধরবা, তারপর ক প্লাস 1, এটা গুণ অবস্থায় থাকে। অর্থাৎ এটা যদি 50 হয় আর এটা 50 যোগ 1 হয়, তাহলে টোটাল রেজাল্টটা দাঁড়াচ্ছে 50 গুণ 51। এখানে যে কথাটা সেই কথাটা এখানে আসছে। এটা হচ্ছে শর্টকাট, কারণ তুমি একটা এমসিকিউর জন্য 20 সেকেন্ড 30 সেকেন্ড সময় পাবে, তো অত কাজ করার তোমার সময় পাবে না, টেকনিক্যাল কাজটা করে ফেলতে পারবে। এবার স্বাভাবিক সংখ্যার যোগফল অথবা টোটাল একটা যোগফল নিয়ে আমরা আলোচনা করব, এরপর আমরা ক্লাসটা শেষ করব। এবার আমরা আসি স্বাভাবিক সংখ্যা। মোট একটা প্যাটার্ন লেখা আছে, একটা ধারা লিখলাম। এখানে সাপোজ লিখলাম আমরা, আমি জানি এটা কত হবে, একটা সংখ্যা লিখলাম, একদম থেকে এতটুকু থেকে যোগফল নির্ণয় করতে বলা হবে। আমি তোমাদের পাঠ্য বইয়ের যে উদাহরণটা আছে, আমি তোমাদের পাঠ্য বই থেকে আলোচনা সহজ করার জন্য পাঠ্য বই থেকে একটা ধারা লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা তোমরা পাঠ্য বই পাবে 6 যোগ 11 যোগ 16 যোগ 21 যোগ
যোগফল নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ পদ সংখ্যা। যত স্বাভাবিকলি কিন্তু আমি এখানে প্রথম সংখ্যাটা পাচ্ছি 6, শেষ সংখ্যাটা 251, কিন্তু সমস্যা হচ্ছে আমি কিন্তু এটা জানি না পদ সংখ্যা কত। আমি কিন্তু এটা এখনো আলোচনা করি নাই কিভাবে 251তমটা এটা কততম পদ, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, কিন্তু এতটুকু যেতে কততম পদ এই পদ সংখ্যা নির্ণয়ে ব্যাপারটা আলাদাভাবে আলোচনা করতে হবে। কিন্তু আমি শুধুমাত্র যোগফল নির্ণয়ের ব্যাপারটা এখন ক্লিয়ার করছি, এরপর পদ সংখ্যা নির্ণয়ের ব্যাপারটা আলোচনা করব। আর আলোচনা আচ্ছা আমি প্রথমে পদ সংখ্যা নির্ণয়টি বুঝিয়ে দিচ্ছি একটু করে, যেহেতু এটা লাগবে। আমার এখানে 6 11 এগুলো আমি লিখবো। পার্থক্যটা কত লিখবো? প্রত্যেকটা পদের পার্থক্য কিভাবে নির্ণয় করবো? 11 বিয়োগ 6 সমান কত? 5। 16 বিয়োগ 11 সমান কত? 5। প্রত্যেকটা পার্থক্য দেখতেছি আমরা 5। তাহলে আমরা একটা বুদ্ধি দিয়ে কাজ করবো, এখানে একটা বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। সেটা কিভাবে কাজ করবে? যেটা পার্থক্য হবে তার সাথে প্রথম পদের সম্পর্কটা লিখবা। যেমন ধর পার্থক্য হলো 5, 5-এর সাথে এই প্রথম পদের সম্পর্কটা আমাকে বের করতে হবে। 5 এবং 6 এটার মধ্যে পার্থক্য কত? কি বাড়তে হবে না কমাতে হবে? কিন্তু 5 থেকে 6 বড়, তার 1 যোগ করতে হবে। তাহলে 5 আর 1 যোগ করলে 6, তাহলে এটা কিন্তু প্রথম পদ। আমি যদি এখানে কল্পনা করি 5 গুণ 1 যোগ 1 সমান 6, আর আমি যদি এখানে এটা দ্বিতীয় পদের জন্য যদি 2 কল্পনা করি 5 গুণ 2 যোগ 1 সমান 11। আমি যদি তৃতীয় পদ কল্পনা করি 5 গুণ 3 যোগ 1 সমান 16। তার মানে বীজগাণিতিক রাশিটা হবে 5 পদ যোগ 1। আমি আবার বলি, অনেকে এটা খুব কঠিন মনে করে যে এটা বীজগাণিতিক রাশি স্যার কিভাবে লিখে ফেললাম। আমি আবার বলি, প্রথমে দুইটা পদের পার্থক্য নির্ণয় করবা, সেই পার্থক্যের সাথে প্রথম পদের সম্পর্কটা যদি বের করে ফেলতে পারো পরবর্তী পদটা তুমি বের করে ফেলতে পারবা। আর সবসময় এখানে এর মান হবে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3। এখন আমি এই অঙ্কে এটা বের করব 251তমটা কততম পদ, সেটা আমি এখন বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা এদিকে দেখো, প্রথমে আমরা দেখছি যে 5 যোগ 1 এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। তা আমরা মনে করি এটা সমান 251। তাহলে আমরা যদি দেখি 5 বিয়োগ 251 বিয়োগ 1 বা 5 সমান 250, 5 দিয়ে ওই পক্ষে যদি আমরা ভাগ করি তাহলে উত্তরটা হয় 50। উত্তরটা হয় 50। এখন অর্থাৎ এখানে পদ সংখ্যা হবে 50। আর তাহলে আমরা যদি একটা পদ সংখ্যাটা এখানে বসাই দিব, অর্থাৎ 50তম পদ হচ্ছে 251, এটা হচ্ছে 50তম পদ, এটা আমরা বের করলাম। তাহলে এখানে যদি আমরা সেই সূত্রে বসাই দেই, প্রথম পদ হচ্ছে 6, শেষ সংখ্যা এখানে প্রথম সংখ্যাও লিখতে পারবো, আসলে সঠিকটা হচ্ছে প্রথম পদ, প্রথম সংখ্যা ব্যবহার করবা না, এটা সুন্দর নয় অঙ্কের জন্য। এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে শেষ পদ। 6 যোগ 251 আর এখানে ভাগ 2, পদ সংখ্যা 50। আমরা যদি 2 দিয়ে 50কে কাটি তাহলে হয় 25, আর 251 আর 6 যোগ করলে হয় 6 × 1 = 7, 257 গুণ 25। এই জিনিসটা তোমরা ক্যালকুলেটর সমাধান করতে পারো। তো আমার কাছে উত্তরটা জানা ছিল, আমি সেটা বলে দিচ্ছি, এটা 6225। তুমি ক্যালকুলেটর কাজ করবে, এর উত্তরটা পাবে। তাহলে আজকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম, প্যাটার্ন কি, প্যাটার্নের ধারণা কি, বিভিন্ন রকম প্যাটার্ন, মৌলিক সংখ্যা, ফিবোনাকি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা, বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়, একটা সৃজনশীল প্রশ্নে যে প্রশ্নটা হয় যে পদ সংখ্যা নির্ণয় বা সমষ্টি নির্ণয়, সেই বিষয়ে আমরা আলোচনা করছি, যেটা আমাদের আজকে প্রথম ক্লাস। আমরা জ্যামিতিক প্যাটার্ন নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এই সময়ের মধ্যে তোমরা তোমাদের অভিভাবকের সাথে তাদের সাথে পরামর্শ নিয়ে কাজ করবে। অবশ্যই তোমরা বিশেষ শিক্ষককে ফোন করবা। এখানে যদি কোনো ক্লাস বুঝতে তোমার অসুবিধা হয়, সমস্যা হয়, যেহেতু এটা ভিডিও ক্লাস, সমস্ত প্রশ্ন থাকতেই পারে, তোমরা সেটা ফোন নাম্বারে যদি স্কুলে যোগাযোগ করো বিশেষ শিক্ষকের সাথে, তিনি সমাধান দেবেন। অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।